হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ফ্রম জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার। আই এম অমিত স্যার। আজকে যে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সেটা হচ্ছে বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ থার্ড সেমিস্টারে যাদের মাইনর হিস্ট্রি রয়েছে সেখান থেকে একটি অতি গুরুত্বপূর্ণ বিষয়, যেটা হচ্ছে সাতবাহন রাজবংশ মধ্যে যে রাজনৈতিক কাঠামো এবং অর্থনৈতিক নীতি এবং বাণিজ্য সম্পর্কে আজকে আমরা আলোচনা করবো। চলো ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে তোমাদের সাথে কিছু আলোচনা করি, যেটা হচ্ছে তোমরা যদি আমাদের সাথে যুক্ত হতে চাও, আমাদের যে দুটি অফিসিয়াল নম্বর রয়েছে এই দুটি নম্বরে যোগাযোগ করতে পারো এবং আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো। আমাদের সাথে যুক্ত হলে তোমরা কী পেয়ে যাচ্ছ, প্রপার গাইডেন্স পেয়ে যাচ্ছ, রেকর্ডেড ক্লাসেস পেয়ে যাচ্ছ, হাই কোয়ালিটি নোটস পেয়ে যাচ্ছে এবং 100% কমন সাজেশন পেয়ে যাচ্ছ। চলো ভিডিওটি শুরু করা যাক। আমাদের কাছে যে কোর্সগুলি রয়েছে সেগুলো হচ্ছে মেজর স্টুডেন্টের জন্য যে 1299 এবং মাইনর স্টুডেন্টের জন্য 699। চলো আজকে যে ভিডিওটি আছে ওটা শুরু করা যাক। যে প্রথমে রয়েছে সাতবাহন সাম্রাজ্যের যে ঐতিহাসিক পর্যায়, যেটা কোথা থেকে কত দূর অবধি ছিল সেটা এখন আমরা দেখবো। যেখানে 233 থেকে 231 খ্রিস্টপূর্ব পর্যন্ত যে রাজা শিমুক কৃতিক্য সাতবাহন সাম্রাজ্যের প্রতিষ্ঠা এবং দক্ষিণাত্যে ক্ষমতা বিস্তার হয়। পরবর্তীতে প্রথম শতাব্দীতে যে প্রথম সাতকর্ণীর রাজত্বকাল সাম্রাজ্যের সীমানা বৃদ্ধি এবং অশ্বমেধ যজ্ঞ স্থাপনা হয়। পরবর্তীতে আছে 106 থেকে 130 খ্রিস্টাব্দ গৌতমীপুত্র সাতকর্ণীর অধীনে সাম্রাজ্য পুনরুত্থান এবং শক আক্রমণকারীদের পতন। এর পরবর্তীতে দ্বিতীয় শতাব্দীর শেষ ভাগ, যেখানে যজ্ঞশ্রী সাতকর্ণীর শাসনকাল সমুদ্র বাণিজ্য এবং রোমান সাম্রাজ্যের সাথে বাণিজ্যের চূড়ান্ত বিকাশ করে। এখানে আমরা দেখলাম যে প্রথম থেকে রাজা শিমুক থেকে শুরু করে শেষে যে ছিল যজ্ঞশ্রী সাতকর্ণীর শাসনকাল পর্যন্ত কি কি হয়েছিল এবং কোন সময় থেকে কোন সময়কাল পর্যন্ত এই যে সাতবাহন রাজবংশের যে পর্যায় ছিল এটা আমরা এখানে দেখলাম। এর পরবর্তীতে আমরা দেখব হচ্ছে কেন্দ্রীয় প্রশাসন এবং রাজনৈতিক কাঠামো, যেখানে প্রথমে রয়েছে রাজতান্ত্রিক আদর্শ এবং উত্তরাধিকারী। রাজাই ছিল রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী এবং তিনি নিজেকে ধর্মের রক্ষক হিসেবে দাবি করতেন। সাতবাহন রাজারা নামের আগে মাতৃনাম ব্যবহার করতেন, যেমন গৌতমীপুত্র, বাশিষ্ঠীপুত্র। তবে সিংহাসনের উত্তরাধিকারী ছিল সম্পূর্ণ পিতৃতান্ত্রিক। রাজারা ঐশ্বরিক ক্ষমতারও দাবি করতেন। এখানে এটাই বলা আছে, রাজা সমস্ত ক্ষমতার অধিকারী ছিলেন এবং রাজারা নিজেদের নামের আগে মাতৃতান্ত্রিক অর্থাৎ মায়ের নামের ব্যবহার করতেন, গৌতমীপুত্র প্রভৃতির মতো যে এখানে দেখতে পাচ্ছ। এছাড়া কিন্তু যে উত্তরাধিকারী সূত্র ছিল তা ছিল পিতৃতান্ত্রিক। এর পরবর্তীতে আমরা দেখব প্রশাসনিক বিভাজন এবং কর্মকর্তা। সুশাসনের জন্য সাম্রাজ্যকে কয়েকটি প্রদেশে ভাগ করা হয়েছিল, যেমন যেগুলি ছিল আহার, ইংলিশে আহারা বলা হতো। এই আহারগুলোর শাসন যে ভার ছিল তা আমত্য অর্থাৎ আমাত্যা ইংলিশে নামক যে উচ্চপদস্থ রাজকর্মচারীরা হাতে ছিল, যারা সরাসরি রাজার নির্দেশে প্রদেশ পরিচালনা করতো। এখানে আমরা দেখতে পারলাম যে রাজনৈতিক আদর্শ এবং উত্তরাধিকার কেমন ছিল। এছাড়া প্রশাসনিক বিভাজন এবং কর্মকর্তারা কে ছিল, যেখানে আহার যারা ছিল ওরা বিভিন্ন ধরনের কর্ম নিযুক্ত ছিল এবং বিভিন্ন ধরনের আমত্যর মধ্যে বিভিন্ন ধরনের জায়গা দেখাশোনা করতো। যেখানে এই এলাকাগুলির নাম ছিল আহার এবং দেখাশোনা করা যারা ছিলেন তারা ছিল আমত্য। পরবর্তীতে আমরা দেখব হচ্ছে সামন্ততন্ত্র এবং স্থানীয় প্রশাসন, যেখানে দেখব মহারথী এবং মহাভোজ। যেখানে প্রথমে আছে এরা ছিলেন উচ্চপদস্থ সামন্ত প্রভু। মহারথীরা নিজেদের নামে মুদ্রা ছাপানোর অধিকার রাখতেন এবং বৈবাহিক সম্পর্কের মাধ্যমে রাজপরিবারের সাথে সরাসরি যুক্ত হতেন। এখানে আমরা দেখতে পারবো যে মহারথী ও মহাভোজরা কারা ছিল। এরা ছিল সামন্ত প্রভু এবং এদের কাছে কী কী অধিকার ছিল, তারা মুদ্রা নিজেরা ছাপাতে পারতেন এবং বৈবাহিক সম্পর্কের মধ্যে রাজপরিবারের মধ্যে যুক্ত হতে পারতেন। গ্রাম প্রশাসনের সর্বনিম্ন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ স্তর ছিল গ্রামের শাসনভার ছিল গ্রামিক এর হাতে, যিনি গ্রামীণ শৃঙ্খলা ও কর আদায়ের দায়িত্ব পালন করতেন। এখানে আমরা দেখলাম যে গ্রাম প্রশাসনের দায়িত্ব কাদের হাতে ছিল এবং কি করতো তারা। এছাড়া রয়েছে সামরিক শাসন। সাতবাহন যুগে স্থানীয় প্রশাসনিক যে ব্যবস্থায় সামরিক বাহিনীর প্রবল প্রভাব ছিল। অনেক অঞ্চলে সেনাপতিদেরকেই সরাসরি প্রাদেশিক শাসনকর্তার দায়িত্ব দেওয়া হতো। এখানে দেখতে পারবো যে সামরিক শাসনের ক্ষেত্রে সাতবাহন বংশের যে দায়িত্ব ছিল, অনেক ক্ষেত্রে যে সেনাপতিদের হাতেই বিভিন্ন ধরনের সামরিক অর্থাৎ যে সৈন্য বিষয়ক বিভিন্ন ক্ষেত্রে তাদেরকেই নিয়োগ করা হতো এবং তারাই সমস্ত কিছু দেখাশোনা করতো। এখানে আমরা দেখতে পেলাম যে সামন্ত এবং স্থানীয় প্রশাসন কী কী ছিল। যেখানে মহারথী ও মহাভোজদের অবস্থান ছিল, গ্রামীণ প্রশাসন ছিল। এছাড়া সামরিক শাসনের অধিকার সেনাপতিদের হাতে থাকতো, এটা আমরা এখানে দেখলাম। এর পরবর্তীতে আমরা দেখব হচ্ছে অর্থনৈতিক ভিত্তি এবং গিল্ড যে শ্রেণী ব্যবস্থা ছিল বা সংগঠন ব্যবস্থা ছিল তা কেমন ছিল। যেখানে প্রথমে দেখব
সাতবাহন যুগের অর্থনীতির মূল ভিত্তি ছিল কৃষি। রাষ্ট্র কৃষিকাজকে উৎসাহ দিত এবং নতুন নতুন জমি আবাদ করার জন্য কৃষকদের জমি দান করার প্রথা ছিল। এখানে আমরা দেখতে পেলাম সাতবাহন বংশে কৃষিকে বিভিন্ন ধরনের চাহিদা বা উৎসাহিত করা হতো এবং তাদেরকে জমি দান করা হতো কৃষির জন্য। হস্তশিল্প ও কুটির শিল্পের ব্যাপক প্রসার ঘটেছিল। তাঁতি, কামার, কুমোর, অন্যান্য যে কারিগররা গিল্ড বা শ্রেণী তে সংঘবদ্ধ ছিল। তারা বিভিন্ন যে হস্তশিল্প বা কুটির শিল্পের বিভিন্ন যে কারিগররা শিল্পীরা ছিল, তারা নিজেদের গিল্ড তৈরি করে একত্রিতভাবে বিভিন্ন ধরনের সিদ্ধান্ত বা বিভিন্ন ধরনের কাজকর্ম করতেন। এর পরবর্তীতে দেখবো যে এই গিল্ডগুলি প্রাচীনকালে আধুনিক ব্যাংকের মতো কাজ করতো। সাধারণ মানুষ এখানে অর্থ জমা রাখতে পারতো এবং গিল্ডগুলো তার ওপর নিয়মিত সুদ প্রদান করতো। যে ইন্টারেস্ট ব্যবস্থা সেই সময় আমরা দেখতে পাচ্ছি যে লক্ষ্য করা যায়। গিল্ডগুলোর নিজস্ব নিয়মকানুন ছিল এবং রাষ্ট্র সাধারণত তাদের অভ্যন্তরীণ পেশাগত বিষয়ে কোনো হস্তক্ষেপ করতো না। গিল্ডের বিভিন্ন ব্যবস্থার মধ্যে রাষ্ট্র কোনো ধরনের হস্তক্ষেপ করতো না। ইন্টারেস্ট ব্যবস্থা ছিল এবং বিভিন্ন আমরা দেখতে পারবো যে শিল্প, কুমোর, কামার ও অন্যান্য তাঁতি এই সমস্ত শিল্পীরা, কারিগররা তাদের নিজস্ব গিল্ড তৈরি করতো। এখানে আমরা দেখতে পেলাম অর্থনৈতিক ভিত্তি ছিল কৃষিকাজ। এছাড়াও বিভিন্ন ধরনের যে কারিগরি শিল্প সেই সময় চলতি ছিল। এর পরবর্তীতে আমরা দেখব হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য এবং বন্দর। সাতবাহন যুগের অভ্যন্তরীণ এবং বৈদেশিক বাণিজ্যের অভাবনীয় বিকাশ ঘটেছিল। রোমান সাম্রাজ্যের সাথে ভারতের বাণিজ্য সাতবাহন প্রধান নিয়ন্ত্রকের ভূমিকা পালন করেছিল। প্রধান বন্দরে কী কী ছিল? পশ্চিম উপকূলে কল্যাণ, সোপারা, ব্রোচ এবং যে পূর্ব উপকূলে আরিকামেদু ছিল এই যুগের সবচেয়ে ব্যস্ত এবং গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র। রপ্তানি ও আমদানির মধ্যে ভারত থেকে উন্নত মানের মশলা, সুতিবস্ত্র, মসলিন এবং মূল্যবান যে পাথর রোমে রপ্তানি করা হতো। বিনিময়ে রোম থেকে প্রচুর পরিমাণে স্বর্ণমুদ্রা, কাঁচ এবং মদ আমদানি করা হতো। এখানে আমরা দেখতে পারবো যে সেই সময় সাতবাহন রাজবংশের সাথে রোমান সাম্রাজ্যের কেমন ধরনের বাণিজ্য ব্যবস্থা ছিল, কোন অঞ্চল থেকে কোন অঞ্চলে, যেমন পশ্চিম উপকূল থেকেও হতো এবং পূর্ব উপকূল থেকেও বিভিন্ন ধরনের আমদানি রপ্তানি হতো। এবং কী কী আমদানি রপ্তানি হতো এটা আমরা দেখতে পারলাম যে মশলা, সুতিবস্ত্র, বিভিন্ন ধরনের পণ্য রপ্তানি হতো এবং আমদানির মধ্যে কাঁচ, স্বর্ণমুদ্রা এবং মদ আমদানি করা হতো। এর পরবর্তীতে আমরা দেখব হচ্ছে যে বিবিধ ধাতুর যে মুদ্রার ব্যবহার ছিল, যেখানে সাতবাহনদের মূলত সীসা বা লেড, প্রোটিন, তামা, ব্রোঞ্জের মুদ্রা ব্যবহার করতো। স্থানীয় লেনদেনের ক্ষেত্রে সীসার মুদ্রার ব্যবহার ছিল সবচেয়ে বেশি। এখানে আমরা দেখতে পাবো কী কী ধরনের মুদ্রা সেই সময় ব্যবহৃত হতো। সীসার মুদ্রার প্রচলন সবথেকে বেশি ছিল। এছাড়া প্রোটিন বা ব্রোঞ্জের মুদ্রার ব্যবহার সেই সময় হতো। এছাড়া যে মুদ্রায় সামুদ্রিক প্রতীক, যজ্ঞশ্রী সাতকর্ণীর মুদ্রায় দুই মাস্তল বিশিষ্ট জাহাজের সুস্পষ্ট ছবি পাওয়া যায়, যা সাতবাহন বংশের শক্তিশালী সামুদ্রিক বাণিজ্যের প্রতি গুরুত্ব প্রমাণ করে। এছাড়া দ্বিভাষিক লিপি, তাদের মুদ্রার মধ্যে একদিকে ছিল প্রকৃত ভাষা, অপরদিকে ছিল ব্রাহ্মী লিপি এবং অন্যদিকে ছিল দ্রাবিড় ভাষা, তেলেগু বা তামিল ব্যবহৃত হতো, যা তাদের সাম্রাজ্যের সাংস্কৃতিক সমন্বয়ের কথা বলেছে। এখানে আমরা দেখতে পেলাম যে যজ্ঞশ্রী সাতকর্ণীর মুদ্রার মধ্যে যে সমুদ্র বাণিজ্য বা যে জাহাজের যে সুস্পষ্ট ছবি ছিল সেটা রয়েছে। এছাড়া যে ভাষার মধ্যে দেখলাম যে কতটা পরিমাণ তারা বিভিন্ন ধরনের ভাষা ব্যবহার করতো। এছাড়া রৌপ্য মুদ্রার আদান প্রদান, সাতবাহন বংশের নিজস্ব রৌপ্য মুদ্রা খুব একটা ছিল না, তবে পরাজিত শক ও যত্রপদের থেকে প্রাপ্ত রৌপ্য মুদ্রাগুলি তারা নিজেদের শিলমোহর দিয়ে পুনরায় ব্যবহার করতো। তারা যাদেরকে পরাজয় করতো তাদের থেকে যে মুদ্রাগুলি পেত তারা নিজেরাও ব্যবহার করতো। এখানে আমরা দেখতে পারলাম যে কী কী ধরনের মুদ্রা ব্যবহৃত হতো। তাদের মুদ্রার মধ্যে যে জাহাজের তাদের সমুদ্র বাণিজ্যের যে গুরুত্বটা তা আমরা দেখতে পারলাম। এছাড়া যে বিভিন্ন যে ভাষার ব্যবহার করতো, এছাড়া রূপক মুদ্রা তারা কীভাবে ব্যবহার করতো এটা আমরা এখানে দেখলাম। এটাই ছিল আমার আজকের এই আলোচনার বিষয়। আশা করি তোমাদেরকে ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি শেষ করার আগে তোমাদের সাথে কিছু আলোচনা করে, যেটা হচ্ছে তোমাদেরকে যদি আমাদের সেন্টারের মধ্যে থেকে বিভিন্ন ধরনের তোমাদের সাবজেক্ট বিষয়ক বইয়ের প্রয়োজন হয়, তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো এই দুটি অফিসিয়াল নম্বরের মধ্যে দিয়ে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।